নমস্কার বন্ধুরা, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা বলুন তো, শেয়ার বাজারটা কি মাঝে মাঝে একটা রোলার কোস্টারের মতো লাগে? এই উঠছে তো এই পড়ছে। একদম, রোজকার ওঠানামা তো লেগেই আছে। কিন্তু এমনটা কি প্রায়ই হয় যে একদিনে বিনিয়োগকারীরা একসঙ্গে প্রায় ৬ লক্ষ কোটি টাকা লাভ করে ফেলল? ভাবা যায়? না, এটা রোজকার ঘটনা একেবারেই নয়। ঠিক এটাই ঘটেছে ২৮শে জানুয়ারি ২০২৬-এ। কিন্তু প্রশ্নটা হলো কেন? হঠাৎ করে এমন কি হলো যে বাজার এতটা লাফিয়ে উঠল? প্রশ্নটা একদম ঠিক জায়গায়। কারণ এই যে অসাধারণ বৃদ্ধি, এটা এমন একটা সময়ে হয়েছে যখন বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআইরা ক্রমাগত শেয়ার বিক্রি করে চলেছে। সাধারণত তারা বিক্রি করলে তো বাজার পড়ার কথা। পড়ারই কথা, কিন্তু এখানে ঠিক উল্টোটা ঘটছে। এর পেছনের কারণটা বুঝতে পারাটাই কিন্তু একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে জরুরি। উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা সবসময় এই কারণগুলোই খুঁজি। একদম। তাই আজকে আমরা এই বিষয় নিয়েই গভীরভাবে আলোচনা করব। দেখব ভারতীয় শেয়ার বাজারের এই হঠাৎ উত্থানের পেছনে আসল চালিকা শক্তি কী ছিল। এটা কি শুধু ভারত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির চমক, নাকি কিয়বদের ত্রৈমাসিক ফলাফলের মধ্যেও কোনো গভীর সংকেত লুকিয়ে আছে? আর বিশ্ব অর্থনীতির অবস্থাই বা কী বলছে? ঠিক। আজকের এই আলোচনাটা শুধু কিছু সংখ্যা বা ডেটা নিয়ে নয়, আমরা চেষ্টা করব এই সব ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে বাজারের ভেতরের গল্পটা বুঝতে, যাতে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমরা শুধু খবরের স্রোতে ভেসে না গিয়ে বাজারের নাড়ি নক্ষত্র বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ। আচ্ছা, প্রথমে যদি আমরা বাজারের বড় ছবিটা দেখি, তাহলে একটা দারুণ ব্যাপার চোখে পড়ছে। হ্যাঁ, একটা অসাধারণ ভি-শেপড রিকভারি। ঠিক, নিফটি 50 প্রায় 0.66% বেড়ে ২৫,৩৪২.৭৫-এ বন্ধ হয়েছে, আর বিএসই সেন্সেক্স 0.60% বেড়ে ৮২,৩৪৪.৬৮-এ দাঁড়িয়েছে। কিন্তু আসল গল্পটা বোধহয় এখানে নয়, তাই না? না না, একদমই নয়। এই বেঞ্চমার্ক ইন্ডেক্সগুলো তো বাজারের একটা গড় ছবি দেখায়। আসল উত্তেজনাটা ছিল মিড ক্যাপ আর স্মল ক্যাপ সেগমেন্টে। তাই নাকি? ভাবুন, যেখানে নিফটি 0.66% বেড়েছে, সেখানে নিফটি মিড ক্যাপ 100 বেড়েছে প্রায় 1.66%। বা, আর নিফটি স্মল ক্যাপ 100 বেড়েছে 2.26%। এটা কিন্তু নিফটির বৃদ্ধির প্রায় 3 থেকে 4 গুণ। তার মানে এই যে বাজারে একটা তেজিভাব দেখা যাচ্ছে, এটা শুধু হাতে গোনা কয়েকটা বড় কোম্পানির জন্য নয়, ছোট আর মাঝারি মাপের কোম্পানিগুলো আরও বেশি দৌড়েছে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় ব্রড মার্কেট পার্টিসিপেশন। এটা বাজারের স্বাস্থ্যের জন্য একটা খুব খুব ভালো লক্ষণ। আচ্ছা, এর মানে হলো বিনিয়োগকারীদের আস্থা এতটাই বেড়েছে যে তারা শুধু রিলায়েন্স বা টিসিএস-এর মতো বড় সুরক্ষিত কোম্পানিতেই টাকা রাখছে না। তারা ছোট কোম্পানিগুলোর মধ্যেও সুযোগ খুঁজছে। একদম, তারা ছোট এবং মাঝারি মাপের কোম্পানিগুলোর মধ্যেও ভবিষ্যতের মাল্টিব্যাগার খুঁজে বের করার চেষ্টা করছে। আর কি, রিটেল বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এটা সম্ভবই নয়। এর সাথে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইন্ডিয়া ভিআইএক্স মানে ভোলাটিলিটি ইন্ডেক্স। সেটাও তো বেশ খানিকটা পড়েছে। হ্যাঁ, ভিক্স প্রায় ৬.৪% কমে ১৩.৫২-এ দাঁড়িয়েছে। সহজ বাংলায় এর মানে কি? সহজ বাংলায় বললে, ভিক্স কমার মানে হল বাজারের ভয় বা অনিশ্চয়তা কমছে। বিনিয়োগকারীরা বাজারের স্বল্পমেয়াদী ভবিষ্যৎ নিয়ে একটু হলেও স্বস্তিতে আছেন। কিন্তু ইউনিয়ন বাজেটের ঠিক আগে ভিক্স কমাটা তো একটু অবাক করার মতো। বেশ বিরল। সাধারণত এই সময় বাজারে একটা চাপা উত্তেজনা থাকে, কিন্তু এবার বাজার যেন বাজেট নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসের পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। অবশ্যই আছে। আর সেই কারণটাই হলো ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হওয়া ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। অনেকেই তো এটাকে একটা যুগান্তকারী চুক্তি বলছেন। যুগান্তকারী তো বটেই। এই চুক্তির প্রভাব কিন্তু খুব গভীর এবং দীর্ঘমেয়াদী। কিছু কিছু সেক্টর তো রাতারাতি এর সুফল পেতে শুরু করেছে। যেমন ধরুন টেক্সটাইল আর গার্মেন্টস সেক্টর। ২৭শে জানুয়ারি খবরটা আসতেই কেপিআর মেল, গোকালদাস এক্সপোর্টসের মতো কোম্পানির শেয়ারগুলো ১ লাফে ৭ থেকে ৮% বেড়ে গেল। এর পেছনের অঙ্কটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন, কেন হঠাৎ এই সেক্টর নিয়ে এত উত্তেজনা?
কারণটা খুব সহজ। এতদিন পর্যন্ত ভারত থেকে ইউরোপে তৈরি পোশাক রপ্তানি করতে প্রায় 9 থেকে 12% আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি দিতে হতো। আচ্ছা। অন্যদিকে আমাদের প্রধান প্রতিযোগী যেমন বাংলাদেশ বা ভিয়েতনাম, তারা জিএসপি স্ট্যাটাসের জন্য প্রায় 0 শুল্কে ইউরোপে মাল পাঠাতে পারত। আচ্ছা, তার মানে দামে আমরা পিছিয়ে পড়তাম। একটা বড়সড় অসুবিধার মধ্যে ছিলাম। এই এফটি এর ফলে আমাদের রপ্তানির ওপর থেকেও এই শুল্কের বোঝাটা প্রায় পুরোটাই উঠে যাবে। তার মানে এবার আমরা সরাসরি বাংলাদেশ বা ভিয়েতনামের সঙ্গে দামে পাল্লা দিতে পারবো। এটা তো ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট সুযোগ। এক্স্যাক্টলি, এটা একটা গেম চেঞ্জার। শুধু টেক্সটাইল নয়, আর অনেক সেক্টর লাভবান হবে। আর কি কি আছে? যেমন ধরুন মেরিন প্রোডাক্টস, অর্থাৎ যারা চিংড়ির মতো সামুদ্রিক পণ্য রপ্তানি করে। অ্যাপেক্স ফ্রোজেন ফুডসের মতো কোম্পানি শেয়ার প্রায় 12% বেড়েছে। বাহ। চামড়া এবং জুতো শিল্প এর থেকে বড় সুবিধা পাবে, কারণ এই সব ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়নের ডিউটি বেশ চড়া ছিল, যা এখন প্রায় থাকবে না বললেই চলে। কিন্তু সব গল্পেরই তো একটা অন্য পিঠ থাকে। এই চুক্তির ফলে কি সব সেক্টরেরই লাভ হয়েছে? অটোমোবাইল সেক্টরের দিকে তাকালে তো অন্য ছবি দেখছি। ঠিক ধরেছেন। মারুতি সুজুকির শেয়ার তো প্রায় 2.4% পড়েছে। ঠিক এখানেই একটা বড় দ্বিধা বা ডিলেমা তৈরি হয়েছে অটো সেক্টরের জন্য। এই চুক্তির একটা শর্ত হল ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর যে বিশাল 110% শুল্ক আছে। 110%? হ্যাঁ, সেটা ধাপে ধাপে কমে 10% নেমে আসবে। 110% থেকে সোজা 10%, এটা তো একটা বিশাল পরিবর্তন। বিশাল। এর ফলে BMW, মার্সিডিজ বা অডির মতো প্রিমিয়াম গাড়িগুলো ভারতে অনেক সস্তা হয়ে যাবে। তাই মারুতি সুজুকি এবং মাহিন্দ্রার মতো কোম্পানিগুলোর শেয়ারে একটা চাপ দেখা গেছে। কারণ তাদের প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। একদম। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে। কি বিষয়? এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হবে না। এই শুল্ক কমানোর প্রক্রিয়াটা বেশ কয়েক বছর ধরে ধাপে ধাপে কার্যকর করা হবে। মানে দেশীয় কোম্পানিগুলো কিছুটা সময় পাবে তৈরি হওয়ার জন্য। হ্যাঁ, কৌশল বদলানোর জন্য সময় পাবে। কিন্তু বাজার তো সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, তাই তার প্রতিক্রিয়াটা এখনই দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, টাটা মোটরসের শেয়ারে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? হ্যাঁ, টাটা মোটরসের হাতে একটা তুরুপের তাস আছে। কি সেটা? আর সেটা হলো জাগুয়ার ল্যান্ড রোভার বা JLR। আচ্ছা। JLR যেহেতু আদতে একটি ব্রিটিশ বা ইউরোপীয় ব্র্যান্ড, তাই এই শুল্ক কমার ফলে তারা ভারতেই নিজেদের গাড়ি আরও কম দামে বিক্রি করে লাভবান হবে। তার মানে ওদের দেশীয় ব্যবসার ক্ষতিটা ওদিক থেকে পুষিয়ে যাবে। অনেকটাই। এই অতিরিক্ত লাভটা টাটা মোটরসের দেশীয় ব্যবসায় প্রতিযোগিতার কারণে যে সম্ভাব্য ক্ষতি হতে পারে সেটাকে অনেকটাই পুষিয়ে দেবে। এটাকে বলে একটা ন্যাচারাল হেজ। তাই বাজার টাটা মোটরসকে নিয়ে ততটা চিন্তিত নয়। তাহলে একদিকে যেমন এফটিআর মতো একটা বড়সড় ইতিবাচক খবর আছে, হ্যাঁ, তেমনি Q3 অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের কর্পোরেট ফলাফলগুলো আমাদের বাজারের একটা অন্য আরও জটিল ছবি দেখাচ্ছে। ঠিক, যাকে বলা হচ্ছে কে-শেপড রিকভারি। মানে অর্থনীতির কিছু অংশ খুব ভালো করছে, আবার কিছু অংশ পিছিয়ে পড়ছে। একদম। এই বিভেদটা বেশ স্পষ্ট। আসুন কয়েকটা কোম্পানির উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। একদিকে দেখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL। নিফটি টপ গেনার, তাই না? হ্যাঁ, শেয়ার একদিনে 9.21% বেড়েছে। যখন বেশিরভাগ কনজিউমার কোম্পানি ধুঁকছে, তখন একটা সরকারি ডিফেন্স কোম্পানি এত ভালো ফল করছে কেন? এর পেছনের ডাইনামিক্সটা ঠিক কি? এর মূল কারণ হল সরকারের আত্মনির্ভর ভারত নীতি এবং প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণে সরকারি খরচ বা গভর্নমেন্ট কেপেক্স। ও আচ্ছা। সরকার এখন বিদেশ থেকে অস্ত্র বা প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বদলে দেশীয় কোম্পানিগুলোর থেকেই বেশি করে কিনছে। BEL এর অর্ডার বুক এখন এতটাই শক্তিশালী যে আগামী ৩-৪ বছরের জন্য তাদের আয় প্রায় নিশ্চিত, আর বিনিয়োগকারীরা এই নিশ্চিত বৃদ্ধিটাই পছন্দ করছে। একদম। এটা দেখাচ্ছে যে অর্থনীতির একটা বড় চালিকা শক্তি এখন সরকারি বিনিয়োগ। আর এই কে শেপের নিচের দিকে, অর্থাৎ যে সেক্টরগুলো পিছিয়ে পড়ছে, সেখানে কে আছে? সেই দিকে আছে এশিয়ান পেইন্টসের মতো কোম্পানি। শেয়ারটা 4%-এরও বেশি পড়েছে। ওদের নিট লাভে প্রায় 4.38% পতন হয়েছে। এটা কিন্তু একটা বড় চিন্তার সংকেত। অবশ্যই। কিন্তু এশিয়ান পেইন্টস তো একটা ব্লু চিপ কোম্পানি, একটা সংসারের চেনা নাম। তাদের ব্যবসায় মন্দা কেন? কারণ এশিয়ান পেইন্টসকে শহরী মধ্যবিত্তের খরচের একটা ব্যারোমিটার হিসেবে দেখা হয়। মানে
যখন মানুষ বাড়ি রং করার মতো ঐচ্ছিক খরচ বা ডিসক্রেশনারি স্পেন্ডিং কমিয়ে দেয় তখন বুঝতে হবে যে তাদের পকেটে চাপ বাড়ছে। মুদ্রাস্ফীতির কারণে হয়তো মানুষ এখন জরুরি জিনিসপত্রে বেশি খরচ করছে। ঠিক, বাড়ি সাজানোর থেকে দৈনন্দিন জরুরি জিনিসপত্র কিনতেই বেশি টাকা খরচ হচ্ছে। এটা অর্থনীতির কনজিউমার সাইডে একটা দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। তাহলে একদিকে ডিফেন্স আর ইনফ্রাস্ট্রাকচার উঠছে আর অন্যদিকে কনজিউমার বা ভোগ্য পণ্যের সেক্টরে চাপ। এটাই তাহলে কে-শেপড রিকভারির নিখুঁত উদাহরণ। একদম নিখুঁত। আচ্ছা, এই পরিস্থিতিতে ব্যাংকিং সেক্টর কেমন পারফর্ম করছে? অ্যাক্সিস ব্যাংকের ফলাফল তো ভালোই হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিস ব্যাংকের শেয়ার প্রায় 4% বেড়েছে। এর কারণ হল ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি বা ঋণের অবস্থা খুব ভালো। আচ্ছা, বাজারে যখন এত অনিশ্চয়তা তখন বিনিয়োগকারীরা স্থিতিশীল এবং শক্তিশালী ম্যানেজমেন্টযুক্ত ব্যাংক বেশি পছন্দ করে। অ্যাক্সিস ব্যাংকের গ্রস এনপিএ কমে 1.4% হয়েছে, যা খুবই প্রশংসনীয়। এটাকে কি ফ্লাইট টু কোয়ালিটি বলা যায়? বলা যেতে পারে। আর টাটা কনজিউমার প্রোডাক্টস, ওদের লাভ তো 38% বেড়েছে। এটা তো এশিয়ান পেইন্টসের ঠিক উল্টো ছবি দেখাচ্ছে। ঠিক তাই, কারণ টাটা কনজিউমার প্রোডাক্টস মূলত চা, নুন এর মতো নিত্য প্রয়োজনীয় জিনিস বা স্টেপলস বিক্রি করে। অর্থনৈতিক চাপ বাড়লেও মানুষ এগুলো কেনা বন্ধ করে না, তাই তাদের ব্যবসায় কোনো প্রভাব পড়েনি। এই দুটো ফলাফল, এশিয়ান পেইন্টস আর টাটা কনজিউমার, পাশাপাশি রাখলে অর্থনীতির গল্পটা পরিষ্কার হয়ে যায়। মানুষ ঐচ্ছিক খরচ কমাচ্ছে কিন্তু জরুরি পণ্যের খরচ কমাচ্ছে না। আচ্ছা বন্ধুরা, একটু দাঁড়ান, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। এখন থেকে প্রতিদিনের মার্কেট আপডেট, স্টক, সেক্টর, ইন্ডাস্ট্রি, ইকোনমি নিয়ে সব তথ্য পাবেন আমাদের নতুন অ্যাপে। সবকিছু বাংলাতে, আর্টিকেল আর পডকাস্ট। অবশ্যই ভিজিট করুন WeLearnInvesting.com। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। লার্ন মোর, আর্ন মোর। চলুন আলোচনায় ফেরা যাক। এই যে এফআইআইরা শেয়ার বিক্রি করছে, এর পেছনে কি শুধু আমাদের দেশীয় কারণ আছে, নাকি বাইরের দুনিয়াতেও কিছু ঘটছে যা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? অবশ্যই বিশ্ববাজারের একটা বড় প্রভাব আছে। প্রথমত, আমেরিকান ডলারের দাম প্রায় 4 বছরে সর্বনিম্নে নেমে এসছে। এটা তো আমাদের জন্য ভালো খবর, তাই না? ডলার দুর্বল হওয়াটা ভারতের মতো উদীয়মান বাজার বা এমার্জিং মার্কেটসের জন্য সাধারণত ভালো খবর, কারণ এতে বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বাড়ে। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। সেটা কি? ডলার দুর্বল হওয়ার কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রায় $68 প্রতি ব্যারেল হয়ে গেছে, যা গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ। ও, এটা তো চিন্তার বিষয়। ভারত যেহেতু তার প্রয়োজনীয় তেলের 85% আমদানি করে, তাই তেলের দাম বাড়াটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় চিন্তার কারণ। এতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়তে পারে, যা রিজার্ভ ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করবে। ঠিক, তাই এটা একটা ডাবল এজড সোয়ার্ডের মতো পরিস্থিতি। আর এর সাথে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে কি করবে তা নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। এই সব মিলিয়েই এফআইআইরা হয়তো একটু বেশি সতর্ক হয়ে শেয়ার বিক্রি করছে। সম্ভবত এখানেই তো আসল টুইস্ট। একদিকে এফআইআইরা মানে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 27 জানুয়ারি প্রায় ৩,৮০৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে, আর অন্যদিকে ডিআইআইরা, হ্যাঁ ডিআইআইরা মানে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা প্রায় ৯,০০০ কোটি টাকার শেয়ার কিনে বাজারকে শুধু বাঁচিয়েই দেয়নি, বরং ওপরেও তুলেছে। একদম। তবে এই সংখ্যাগুলো নিয়ে আমরা উইলার্ন ইনভেস্টিংয়ে আগেও অনেক আলোচনা করেছি। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ডিআইআইদের এই বিপুল কেনাকাটা কি বাজারকে কৃত্রিমভাবে ফুলিয়ে রাখছে না? এফআইআইরা তো সাধারণত স্মার্ট মানি বলে পরিচিত। তাদের একযোগে বিক্রি করাটা কি একটা বড় বিপদ সংকেত নয়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 বছর আগের কথা ভাবুন। আচ্ছা, তখন এফআইআইরা যদি একদিনে 3,000 কোটি টাকার শেয়ার বিক্রি করত, তাহলে বাজারে ধস নামত। অবশ্যই। আর আজ দেখুন, ডিআইআইরা সেই বিক্রিটা তো হজম করলই, উল্টে বাজারকে প্রায় 1% উপরে তুলে দিল। এটা একদিনের ঘটনা নয়, এটা একটা ট্রেন্ড। এটা ভারতীয় শেয়ার বাজারের চরিত্রে একটা বিরাট কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল শিফট। এই পরিবর্তনটার মূল কারণ কি? এর মূল কারণ হলো ভারতের সাধারণ মানুষ, যারা এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। এই টাকাটাই বাজারে আসছে। ঠিক, এই টাকাটাই ডিআইআইদের মাধ্যমে বাজারে এসে একটা সেফটি নেট বা সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছে। এর মানে হলো ভারতীয় বাজার এখন আর শুধু বিদেশি বিনিয়োগকারীদের মর্জির উপর নির্ভরশীল নয়। বাজারের হ্রাস এখন অনেকটাই আমাদের দেশীয় সঞ্চয়ের হাতে চলে এসেছে। একদম।
এটাকেই বলা হচ্ছে ভারতীয় বাজারের ডিকাপলিং বা বিদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা। উই লার্ন ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনারা সবসময় বাজারের এই রকম গভীর বিশ্লেষণ এবং নতুন কিছু শিখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিখলাম? একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য মূল টেকওয়েজ কি? আমার মনে হয় 3টে প্রধান বিষয় উঠে আসছে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতীয় বাজারের গঠনটাই বদলে যাচ্ছে। মানে দেশীয় বিনিয়োগের শক্তি বাড়ছে। এফআইআইদের বিক্রির চাপ সহ্য করে বাজার যে ঘুরে দাঁড়াতে পারছে, এটা প্রমাণ করে যে দেশীয় বিনিয়োগের শক্তি এখন বাজারের মূল চালক। এটা একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন। দ্বিতীয়ত অর্থনীতি এবং কর্পোরেট জগতে একটা স্পষ্ট কে-শেপড বিভাজন চলছে। অন্ধভাবে শুধু সূচক বা ইন্ডেক্স দেখে বিনিয়োগ করার দিন শেষ। এখন সেক্টর ধরে ধরে এগোতে হবে। এখন আপনাকে সেক্টর স্পেসিফিক হতে হবে। দেখতে হবে কোন সেক্টরগুলো সরকারি খরচার ফলে লাভবান হচ্ছে, যেমন ডিফেন্স বা ইনফ্রাস্ট্রাকচার, আর কোন সেক্টরগুলো কনজিউমারদের দুর্বল চাহিদার কারণে চাপে রয়েছে। সো সেক্টর সিলেকশন ইজ কি। আর তৃতীয় এবং শেষ পয়েন্টটা কি হবে? তৃতীয়ত, ইন্ডিয়া ইউ এফটিএ চুক্তিটা ভারতীয় রপ্তানি ভিত্তিক সেক্টরগুলোর জন্য একটা বিরাট সুযোগ খুলে দিয়েছে। তবে এর সুফল পেতে কিছুটা সময় লাগবে। বিনিয়োগকারী হিসাবে আমাদের সেই সব কোম্পানির উপর নজর রাখতে হবে যারা এই চুক্তির ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। ঠিক, যেমন টেক্সটাইল, চামড়া বা মেরিন প্রোডাক্টস। তাহলে এই পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত? দেখুন, উই লার্ন ইনভেস্টিং কখনো সরাসরি রেকমেন্ডেশন দেয় না, শুধু কয়েকটা জরুরি বিষয় মনে করিয়ে দেওয়া। প্রথমত, এফআইআইদের বিক্রিটাকে উপেক্ষা করবেন না, এটা একটা সতর্ক বার্তা যে হয়তো গ্লোবাল স্তরে ঝুঁকি বাড়ছে অথবা ভারতের ভ্যালুয়েশন তাদের কাছে দামি মনে হচ্ছে। দ্বিতীয়ত, নিজের বিনিয়োগের সময়সীমা বা টাইম হরাইজন বুঝুন। দীর্ঘমেয়াদী হলে ভয় না পেয়ে সুযোগ খোঁজা যেতে পারে। একদম। আর সবশেষে 1 ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট আসছে। বাজেটের আগে বাজারে অস্থিরতা বা ভলেটাইলিটি থাকতে পারে, তাই হুজুকে পড়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে সাবধানে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শেষে একটা জরুরি কথা, এই আলোচনাটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। নিজের রিসার্চ না করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনে একজন রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। আজকের এই গভীর আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতাদের আজকের পর্বটা ভালো লেগেছে। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই আমাদের জানান। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুব মূল্যবান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না, যাতে উই লার্ন ইনভেস্টিংয়ের কোনো পর্ব আপনাদের মিস না হয়।